নমস্কার, আমি বিশ্বজিৎ। আজ আলোচনা করব ভারত পাকিস্তানের সম্পর্ক, তার ঐতিহাসিক, বর্তমান এবং ভবিষ্যৎ প্রেক্ষাপট নিয়ে। 1947 সালে 14 আগস্ট ভারত বিভাজন করে পাকিস্তানের সৃষ্টি হয়। তখন মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের রাষ্ট্রপ্রধান এবং সংবিধান রচনার জন্য যে গণপরিষদ ছিল, গণপরিষদের তিনি সভাপতি হন। জিন্নাহর মৃত্যু হয় 1948 সালে। তারপর লিয়াকত আলী খান গণপরিষদের সদস্য হন, প্রধান হন, সভাপতি হন এবং লিয়াকত আলী খান 1951-এ আততায়ীর হাতে নিহত হন। তারপর 1956 সালে পুরাতন গণপরিষদ ভেঙে দিয়ে আবার নতুন সংবিধান গৃহীত হয়, নতুন গণপরিষদ গঠিত হয় এবং 1955 সালে নতুন গণপরিষদ গঠিত হয় এবং নতুন গণপরিষদের সংবিধান রচনা করে এবং 1956 সালে সে সংবিধান গৃহীত হয় 1956-এ। তা 1956 থেকে 1958 এই সংবিধান চালু থাকে। এই সংবিধান ছিল ইসলাম কেন্দ্রিক, ইসলাম শাসিত শাসন ব্যবস্থা এবং ব্রিটিশ পার্লামেন্টারি স্ট্রাকচার, যে ভারতীয় সংবিধান গৃহীত হয়েছে একটা ফেডারেল প্রাইম মিনিস্টার সংসদীয় শাসন ব্যবস্থার রূপরেখা ছিল। কিন্তু দুঃখের বিষয় 1958-এ ইস্কিন্দার মির্জা সামরিক শাসন জারি করে এই সব সংবিধানকে সাসপেন্ড করে দেয় 1958-এ। পরবর্তীতে ইয়াকুব খান ইস্কিন্দারকে ছড়িয়ে তিনি রাষ্ট্রপ্রধান হন। তাহলে দেখুন, ইয়াকুব খান রাষ্ট্রপ্রধান হন, আইয়ুব খান 1958-এর সংবিধানকে স্থগিত করে রাখে এবং 1962-তে তিনি এক নতুন সংবিধান চালু করেন। নতুন ছিল ডিক্টেটর সংবিধান, তার মর্জি মাফিক, তার চিন্তা চেতনা দ্বারা সংবিধান রচিত হয়। এই সংবিধান 1968 পর্যন্ত চলে। তখন পাকিস্তানের ইয়াহিয়া খান আবার রাষ্ট্রপতি হন, সামরিক শাসক, এবং তারপর 1970 সালে নির্বাচন হয়। নির্বাচনে ভুট্টো প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তখন 1971 যুদ্ধে পাকিস্তান বিভাজিত হয়ে স্বাধীন বাংলাদেশের সৃষ্টি হয় এবং জুলফিকার আলী ভুট্টো 1973-তে এক সংবিধান রচনা করেন। এই সংবিধানের মেয়াদ ছিল 1978, 13 থেকে 8 পর্যন্ত 5 বছর। তারপর জেনারেল জিয়া এই সংবিধানকে স্থগিত রাখে এবং তিনি সামরিক শাসক হিসেবে পাকিস্তানের রাষ্ট্রপ্রধান হিসেবে দেশ শাসন করেন 1985-86। তারপর পাকিস্তানে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হয়। বেনজির ভুট্টো তখন প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তার পিপিপি, পাকিস্তান পিপলস পার্টির প্রধান হিসাবে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী নিযুক্ত হন এবং তার 1973-তে যে সংবিধানকে তিনি আবার রিভাইভ করান। 1988 থেকে 1999 জুলফিকার আলী ভুট্টো বেনজির ভুট্টো, নওয়াজ শরীফ, এই 8-10 বছরে, এই 10 বছরের মধ্যে তারা পরিবর্তন হয়। 2 বছর 3 বছরের বেশি কেউ প্রাইম মিনিস্টার থাকতে পারেনি, কারণ সামরিক বাহিনীর হস্তক্ষেপেই তাদের প্রধানমন্ত্রীতে চলে যায়, সুপ্রিম কোর্টের হস্তক্ষেপেই তাদের প্রধানমন্ত্রীতে চলে যায়। এই 10 বছর একটা ডেমোক্রেটিক প্রক্রিয়া ছিল। তারপর 1999-এ পারভেজ মুশারফ আবার সামরিক অভ্যুত্থান ঘটান এবং তিনি 2008 সাল পর্যন্ত রাষ্ট্রপ্রধান ছিলেন। তারপর 2008 সাল থেকে 2025 এখনও একটা গণতান্ত্রিক প্রক্রিয়া চলছে। নওয়াজ শরীফ, বেনজির ভুট্টোর স্বামী আশিক আলী জারদারি, তারপর যে ইমরান খান 2018-তে আবার ক্ষমতা এসেছিল, তাকে এখন জেলবন্দি করে রেখে দিয়েছে, যে এখন সরাসরি সামরিক বাহিনী হস্তক্ষেপ করেনি, কিন্তু একটা তাদের যে উপর থেকে দেখানো হয়েছে একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, কিন্তু অ্যাকচুয়ালি পাকিস্তানকে শাসন করছে এখনও সামরিক বাহিনী। তাহলে দেখুন,
1947 সাল থেকে 73 থেকে 78 একটা গণতান্ত্রিক রাষ্ট্রপ্রধান ছিল জেনারেল ভুট্টো, জুলফিকার ভুট্টো, তাকে ফাঁসি দিয়ে হত্যা করা হয়। তারপর 1988 থেকে 99 এই 11 বছর একটা গণতান্ত্রিক প্রক্রিয়া ছিল। তারপর 2008 থেকে 2025 একটা গণতান্ত্রিক প্রক্রিয়া ছিল। আর বাকি সময়টুকু ইয়াকুব খান, জেনারেল ইয়াকুব খান, আইয়ুব খান, তারপর পারভেজ মুশারফ, জিয়া তারাই পাকিস্তানকে শাসন করেছে। ইয়াহিয়া খান, তাহলে কি আইয়ুব খান, ইয়াহিয়া খান, জেনারেল জিয়াউল হক, পারভেজ মুশারফ, এই 4 রাষ্ট্রপ্রধান দীর্ঘদিন দেশকে শাসন করেছে, সামরিক প্রধান। তো পাকিস্তানের যে সংবিধানের যে স্ট্রাকচারটা, এখানে যে প্রথম যে সংবিধানটা 1956 হয়েছিল, এটা একটা ফেডারেল স্ট্রাকচার, কিন্তু পরবর্তীকালের পাকিস্তানের যে একটা শাসন ব্যবস্থা ছিল পুরোপুরি সেন্ট্রালাইজ একাকেন্দ্রিক শাসন ব্যবস্থার রূপরেখা। পাকিস্তানের যে সবচেয়ে জনবহুল প্রদেশ পাঞ্জাব, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পাঞ্জাব, এই যে পাকিস্তানের 4টা প্রদেশগুলোর নাম হলো বালুচিস্তান, খাইবার পাখতুন, সিন্ধু এবং পাঞ্জাব। পাঞ্জাবের 60% লোক পাকিস্তানের ব্যুরোক্র্যাট, বিজনেসম্যান, রাজনৈতিক নেতা, তারাই সমস্ত কিছু ক্যাপচার করে রেখেছে পাকিস্তানের এই পাঞ্জাব প্রদেশ থেকে। এবং পাকিস্তানে যে বালুচিস্তান, খাইবার পাখতুন অঞ্চলগুলোতে এখনও স্বাধীনতা সংগ্রামী চলছে পাকিস্তান থেকে বেরিয়ে যাওয়ার জন্য, যেমন 1971-এ বাংলাদেশ বেরিয়ে গেছে। তাই পাকিস্তানের যে ইসলাম সঙ্গে যে খাইবার পাখতুন বা বালুচিস্তানের সঙ্গে পাঞ্জাব মুসলিমদের সঙ্গে তাদের ভাষা সংস্কৃতির অনেক কিছু মিল নেই। যেমন বাংলাদেশের সঙ্গে যেমন পশ্চিম পাকিস্তানের অনেক কিছু মিল ছিল না। তো এই প্রক্রিয়া পাকিস্তান যে খাইবার পাখতুন বা এই যে কোনো মিল ছিল না, কিন্তু তাদের যে ইন্ডিয়ান যে ফেডারেল স্ট্রাকচার, যে প্রত্যেকটা স্টেটের যে স্বতন্ত্র স্বাধীন সত্তা দেওয়া আছে, এই বালুচিস্তান, খাইবার পাখতুন, তাদের কোনো সেরকম অধিকার নেই এবং সেন্ট্রাল গভর্নমেন্টই ডমিনেট করে এই প্রদেশগুলোতে। এ হলো পাকিস্তানের রাজনৈতিক প্রক্রিয়া। সামরিক শাসক ছিল দীর্ঘ 30-35 বছর, 40 বছরের মতো সামরিক শাসক ছিল, আর বাকিটুকু তাদের 10 বছর, আর এখানে 15 বছর, 25 বছর একটা ডেমোক্রেটিক প্রক্রিয়া ছিল, 25, 26, 27, 28 বছর, আর বাকিটা পুরো সামরিক শাসনের নিয়ন্ত্রণে ছিল। তো পাকিস্তানের সংবিধানে প্রথম যে সংবিধানটা রচনা করা হয়েছিল, সেখানে কিন্তু ইসলামের আদর্শ, ইসলামের আইনকানুন অনুসরণ কথা বলা হয়েছে, শরীয়ত আইনের কথা বলা হয়েছে। তাহলে ইন্ডিয়ার যে একটা সেকুলার, একটা ডেমোক্রেটিক সিস্টেম, ফেডারেল স্ট্রাকচার, পার্লামেন্টের ডেমোক্রেসির যে কথাগুলো আছে, পাকিস্তানের ক্ষেত্রে কিন্তু তা না। তারা ইসলামকে প্রথম থেকে তারা অনুসরণ করার একটা প্রতিজ্ঞা করেছে। এবং এটা পাকিস্তানের সংবিধান যত পরিবর্তন হয়েছে, শাসক যত পরিবর্তন হলেও ফান্ডামেন্টাল যে আইডিয়া ইসলামীকরণ, এটা কিন্তু স্টিল অ্যালাইভ। পাকিস্তানে একটা ফিউডাল স্ট্রাকচার, এখানে ধর্ম, ইসলামের মৌলবাদ, সামরিক বাহিনী এবং একটা ফিউডাল স্ট্রাকচারের যে পুঁজিবাদী শ্রেণী, যেটা এই 3টা শ্রেণীর একত্রে শাসন করে। সামরিক বাহিনী, ধর্ম আর ক্যাপিটালিস্ট সোসাইটি, 3টা শ্রেণীর তত্ত্বাবধানে এবং পাঞ্জাবের প্রদেশেই ডমিনেট করে পুরো পাকিস্তানকে। এখন প্রশ্ন, পাকিস্তান জন্মের পর থেকেই 1951-এ লিয়াকত আলী খান কিন্তু আমেরিকা চলে গিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রুম্যানের সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন এবং 1956 to 58-এর মধ্যে দুই দেশের মধ্যে কিন্তু পত্রিকা চুক্তি হয়। এখন আমি যাচ্ছি যে ভারত এবং পাকিস্তানের যে পলিটিক্যাল যে স্ট্রাকচার, রাজনৈতিক যে কাঠামো, ভারতের সামরিক বাহিনী পলিটিক্যাল সোসাইটির উপরে কোনোদিন ডমিনেট করেনি, ভারতের কোনোদিন সামরিক অভ্যুত্থান ঘটেনি। ভারতের পলিটিক্যাল সোসাইটি সে ডমিনেট, সার্বভৌম এবং পলিটিক্যাল সোসাইটি কন্ট্রোল করে ব্যুরোক্র্যাট এবং সামরিক বাহিনীকে। কিন্তু পাকিস্তানি সমাজ কিন্তু কন্ট্রোল করে সামরিক বাহিনী, মৌলবাদ এবং
পুঁজিবাদী শ্রেণী, এই তিনটা শ্রেণী একত্রে। আচ্ছা যাক, আমি পাকিস্তান সৃষ্টির পর থেকেই যে তাদের প্রধান শর্ত হচ্ছে ইসলামীকরণ, এবং তখন সারা বিশ্বব্যাপী বিশ্ব রাজনীতি দ্বিখণ্ডিত হয়ে বিভক্ত হয়েছিল। একটা সোশ্যালিস্ট প্যাটার্ন ইকোনমি, আর একটা সোশ্যালিস্ট ব্লক, আর একটা ক্যাপিটালিস্ট ব্লক। ক্যাপিটালিস্ট ব্লকের নেতৃত্ব দিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র, আর সোশ্যালিস্ট ব্লকের নেতৃত্ব দিয়েছিল সোভিয়েত ইউনিয়ন। এবং আমাদের যে প্রাইম মিনিস্টার নেহরুর যে সোশ্যালিস্ট প্যাটার্ন মডেল, এটা তখন নেটো জোট, পাশ্চাত্যের যে পুঁজিবাদী ক্যাপিটালিস্ট সোসাইটি জোট, নেটোর জোট, এটা পছন্দ হয়নি। এবং ভারত রাষ্ট্রের যে প্রথম প্রধানমন্ত্রী এবং যে রাষ্ট্র কাঠামো ছিল একটা সোশ্যালিস্ট ইকোনমিক প্যাটার্নের, তখন থেকেই নেটো জোট এবং পশ্চিমা শক্তি ভারতবর্ষকে তাদের একটা শত্রু বাবা একটা মনোভাব ছিল, এবং ভারত বিদ্বেষী, ভারতকে তারা বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করেছে তাদের জোটে যাওয়ার জন্য। দেখো, এই যে ক্যাপিটালিস্ট সোসাইটি জোট পাকিস্তানের, কারণ পাকিস্তান তখন সোশ্যালিস্ট কোনো প্যাটার্ন ইকোনমি ছিল না, তারা পুরোটাই ধর্মীয় মৌলবাদ এবং ক্যাপিটালিস্টের তাদের পৃষ্ঠপোষক ছিল। তা দ্বিখণ্ডিত এই যে কোল্ড ওয়ার, এই কোল্ড ওয়ার ভারত এবং পাকিস্তান, সারা পৃথিবী যখন রাশিয়া এবং আমেরিকার যুক্তরাষ্ট্রের নেতৃত্বে তখন দ্বিধাবিভক্ত ছিল, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পরম মিত্র হয়ে দাঁড়ায় পাকিস্তান, এবং পাকিস্তানের সামরিক, অর্থনৈতিক বিভিন্নভাবে মার্কিন যুক্তরাষ্ট্র তখন সহযোগিতা করতে থাকলো। এবং নেটোর জোটের অন্তর্ভুক্ত না হওয়া সত্ত্বেও পাকিস্তান নেটোর একটা মিত্র। আর ভারতবর্ষের যে সোশ্যালিস্ট ইকোনমি প্যাটার্ন, জওহরলাল নেহরুর যে নেটোর সদস্য পাকিস্তানে ছিল, নন অ্যালাইন্ড মুভমেন্ট, যে নিরপেক্ষ জোট নিরপেক্ষ আন্দোলনের যে পুরুদা ছিল 1961-এ, জওহরলাল নেহরু, মার্শাল টিটু, নাসের, তারা কোনো ব্লকে যায়নি, কিন্তু ভারত একটা সোশ্যালিস্ট ইকোনমিক প্যাটার্ন নিয়েছিলেন। পাকিস্তানে এই জোট নিরপেক্ষ আন্দোলনে অন্তর্ভুক্ত থাকলেও প্রত্যক্ষভাবে তারা কিন্তু মার্কিনপন্থী ছিল। তাহলে দেখুন, বিশ্ব রাজনীতি সমাজতন্ত্র ভার্সেস ধনতন্ত্রের লড়াই, এই ধনতন্ত্রের পৃষ্ঠপোষক হচ্ছেন পাকিস্তান, আর ভারতবর্ষের সমাজতান্ত্রিক রাষ্ট্র, এই পাকিস্তান সমাজতান্ত্রিক রাষ্ট্রের পৃষ্ঠপোষক হচ্ছেন রাশিয়া। পাকিস্তান যে 4টা যুদ্ধ করেছে ভারতের সঙ্গে, 1948-এ কাশ্মীর হানাদার বাহিনী, 1965, 1971 এবং 1999, প্রতিটা যুদ্ধেই পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সহযোগিতা করেছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় নভর পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতকে হুমকি দিয়েছে। এই যে বিশ্ব রাজনীতির একটা গুরুত্বপূর্ণ খেলার পুতুল হয়ে দাঁড়ালো পাকিস্তান, এবং পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্রশক্তি এবং নেটোর একটা সদস্য না হয়েও নেটোর একটা মিত্র। তাই পাকিস্তানের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র যেমন পাকিস্তানের মাধ্যমে যেমন সোভিয়েতের 1980 দশকে সোভিয়েত ইউনিয়ন যেমন আফগানিস্তান দখল করেছিল, আফগানিস্তানের বিরুদ্ধে পুরোটা যুদ্ধ করেছে আফগানিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের সামরিক সাহায্য দিয়ে। তাহলে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের একটা দ্বন্দ্ব, আবার ভারতের সঙ্গে পাকিস্তানের দ্বন্দ্ব। এখন মার্কিন যুক্তরাষ্ট্র বা রাশিয়া তো জোট চাইছে যে ভারত যদি পাকিস্তানের মাধ্যমে ভারতের ডিস্টেবিলাইজ করে দাও, তার উন্নয়ন গতিকে স্তব্ধ করে দাও, তাতেই ভারতের উন্নয়ন গতিপথ স্তব্ধ হয়ে যাবে। ভারতবর্ষের যে 20-22 কোটি মুসলিম আছে তাদেরকে দ্বন্দ্ব লাগিয়ে দাও। তো এখন পাকিস্তান অ্যাকচুয়ালি সামরিক বাহিনী পাকিস্তানের, তারা চাইছে, পাকিস্তান অ্যাকচুয়ালি পরোক্ষভাবে সামরিক বাহিনী চাইছে, তারা পরোক্ষভাবে ভারতকে ডিস্টেবিলাইজ করতে যাচ্ছে, ভারতে হিন্দু মুসলিমের দাঙ্গা লাগাতে যাচ্ছে, এটা পাকিস্তানের ভারতের ডিস্টেবিলাইজ করার জন্য। এবং ভারতবাসীর উচিত আমরা সংঘবদ্ধভাবে মার্কিন যুক্তরাষ্ট্র, পাশ্চাত্য জোট এবং পাকিস্তানের সেই চক্রান্ত ব্যক্ত করি আমরা সংঘবদ্ধ থেকে। ধন্যবাদ।